নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের পেপির দক্ষিণ পথ। বিদেশ থেকে বাংলাদেশ ফিরছি, জাহাজ এখন এডেন বন্দরে। একজন বুড়ো আরব আমার সামনে মোট নামিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধালো, কিউরিও কিনবেন? ভালো ভালো কিউরিও। কিউরিও কেনার বাতিক আমার ছিল। কলকাতায় আমার বৈঠকখানা দেখে বন্ধুরা মত প্রকাশ করত, ঘরখানাকে আমি প্রায় ছোটখাটো মিউজিয়াম করে তুলেছি, কারণ সেখানে দিকে দিকে সাজানো ছিল দেশ বিদেশের নানান শিল্প ও কৌতুক সামগ্রীর নমুনা। বুড়ো আরবটাকে সাগ্রহে বললুম, খোলো তোমার মোট, দেখাও তোমার মাল। মোটের ভেতর থেকে বেরিয়ে পড়ল রকম বেরকমের জিনিস। বেশিরভাগই আজে বাজে ছেলে খেলার সামিল, কিন্তু একটা জিনিস বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করলো। চোখ দেখে আর আমার মনের ভাব বুঝে চালাক আরব বলল, ওটা হচ্ছে দুর্লভ পদার্থ, 4000 বছর আগেকার মমির পা। প্রাচীন মিশরের সুরক্ষিত বিশুষ্ক মৃতদেহের কথা সকলেই শুনেছে। মিশরের বা আধুনিক ইজিপ্টের জাদুঘরে আমি অনেক মমি দেখেছি। কলকাতার জাদুঘরেও মমির একটা নিদর্শন আছে, যদিও তার অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু এই বুড়ো আরবটা যা দেখালো তা গোটা মমি নয়, বিশুষ্ক মনুষ্যদেহের হাঁটুর নিচ থেকে কেটে নেওয়া মাত্র একখানা পা। একেবারে নিখুঁত পা, তার কোনো অংশই একটুও নষ্ট হয়নি। জিজ্ঞাসা করলাম, গোটা মমিটা কোথায় গেল? সে বলল, কেউ তা জানে না মশাই। এই মমির পায়ের ইতিহাস আছে। প্রায় 4000 বছর আগে প্রথম মেন্টুহোটেপ যখন মিশরের রাজা, তখন শিয়ালমুখ দেবতা আনুবিসের মন্দিরে এক পুরোহিত ছিল, তার নাম পেপি। কি কারণে জানি না, রাজা মেন্টুহোটেপের হুকুমে পেপির প্রাণদণ্ড হয়। ঘাতক আগে তার 2 হাত আর 2 পা একে একে কেটে নেয়, তারপরে করে মুণ্ডচ্ছেদ। অনেক চেষ্টার পর আমি কেবল পেপির এই ডান পাখানা সংগ্রহ করতে পেরেছি। আমি বুঝলাম বুড়োর এই বাজে গাল গল্পটা ব্যবসাদারির একটা চাল মাত্র। তা নিয়ে আর মাথা না ঘামিয়ে খানিকক্ষণ দরদস্তুরের পর মমের সেই পাখানা আমি কিনে ফেললাম। জাহাজের কাপ্তেন সেখান দিয়ে যাচ্ছিলেন। আমি কি কিনেছি দেখে গম্ভীর হয়ে বললেন, মিস্টার সেন, এসব জিনিস কেনার খেয়াল কিন্তু ভালো নয়। ইজিপ্টের মমিকে তার স্বদেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমার কোনো কোনো বন্ধু সমূহ বিপদে পড়েছেন, কারণ সেটা হচ্ছে পবিত্র বস্তুর অপব্যবহার। ক্যাপ্টেনের কথা আমি হেসেই উড়িয়ে দিলাম। কলকাতার বাড়িতে ফিরে আসতেই আমার মা করলেন মমির এই দক্ষিণ পদের বিরুদ্ধে ভীষণ বিদ্রোহ ঘোষণা। স্পষ্ট ফতেয়া দিলেন আমার বাড়িতে ওই পচা মরার ঠাঁই হবে না। আমি বললাম, পচা নয় মা, শুকনো, এই যেমন শুটকি মাছ আর কি। অনেকে কি শুটকি মাছ খায় না? মায়ের নাসিকা যন্ত্রকে সত্য সত্যই যেন আক্রমণ করলো কোনো এক উৎকট দুর্গন্ধ। তাড়াতাড়ি নাকি কাপড় চাপা দিয়ে তিনি বললেন, ওরে পিশাচ, থু থু থু, স্লেচ্ছের মুল্লুকে গিয়ে তুই কি ওই শুটকির মোড়াও খেতে শিখেছিস? অনেক চেষ্টা ও খোশামদের পর শেষ পর্যন্ত মায়ের সঙ্গে এই রফাই হলো যে পুরোহিত পেপির দক্ষিণ পথখানি অতঃপর বিরাজ করবে সদর মহলে একতলার বৈঠকখানায় গ্লাস কেসের মধ্যে, এবং কোনো ওজরেই তাকে নিয়ে আমি বাড়ির ওপর তলায় উঠতে বা অন্দরমহলে প্রবেশ করতে পারবো না। ত্রেরাত্রি পোয়াতে না পোয়াতেই যে সমস্ত ঘটনা ঘটতে লাগলো তার কোনো মানে হয় না। এক সকালে ঘরের বাইরে এসেই শুনলাম মহা শোরগোল শুরু করে দিয়েছে আমাদের দ্বারপাল। কাল রাত্রে সে নাকি নিজের হাতে সদর দরজা বন্ধ করেছিল, কিন্তু আজ ভোরবেলায় উঠে দেখে দরজাটা কে দোহাট করে খুলে দিয়েছে। কিন্তু তার চেয়েও আশ্চর্য ব্যাপার দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। দরজার সামনে চলন পথে পড়ে রয়েছে পুরোহিত পেপির কর্তৃত দক্ষিণ পদ। এই পাখানাকে আমি স্বহস্তে রেখেছিলাম বৈঠকখানার চাবি বন্ধ গ্লাস কেসের ভেতরে, এবং সে ঘরের দরজাও ছিল বাইরে থেকে তালা বন্ধ। এই অঞ্চলের থানার ইন্সপেক্টর হচ্ছেন নবীন, আমার বন্ধু। আজ সকালেও আমাদের সদর দরজা খোলা ছিল এবং সেই হতচ্ছাড়া কাটা ডান পা পড়েছিল চলন পথের ওপরে। বলা বাহুল্য, আজও সে সচল হয়ে বেরিয়ে এসেছে তালাবন্ধ ঘরের চাবি বন্ধ গ্লাস কেসের ভেতর থেকে। আড়ষ্ট ও নিরুপায়ভাবে তার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় নবীনের প্রবেশ। এসে সে বলল, ওহে, কাল নিশুতি রাতে এমন একটা ব্যাপার দেখেছি যা আজব বলাও চলে। আজব ব্যাপার? কোথায়? তোমাদের সদর দরজার সামনে। তার মানে? রোদে বেরিয়েছিলুম, হঠাৎ দেখি আমাদের আগে আগে যাচ্ছে এক মস্ত ঢেঙা মূর্তি, মাথা সমান উঁচু, একগাছা লাঠির ওপরে ভর দিয়ে সে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছিল।
খুঁড়িয়ে খুঁড়িয়ে? হ্যাঁ, পথের আধা আলো আর আধা অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছিল না। তবু মনে হলো সে বিদেশি আর তার জান পাখানা নেই। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলাম, তারপর? লোকটা যখন তোমাদের বাড়ির সদর দরজা পর্যন্ত এসেছে তখন আমার কেমন একটা সন্দেহ হলো। আমি তাকে চেঁচিয়ে চ্যালেঞ্জ করলাম। সঙ্গে সঙ্গে সেই মূর্তি, বললে তুমি বিশ্বাস করবে না, ঠিক যেন একেবারে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। এমন আশ্চর্য চোখের ভ্রম আমার আর কখনো হয়নি। এ কথার উত্তরে কোনো রকম উচ্চবাচ্য করা আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম না। এবারে চূড়ান্ত ঘটনা, যদি কোনো বিশেষজ্ঞ এই ঘটনা শোনেন তবে তিনিই বলতে পারবেন আমি স্বপ্নচারণ রোগের দ্বারা আক্রান্ত হয়েছিলাম নাকি যা দেখেছিলাম তা হচ্ছে হ্যালোসিনেশন বা ভ্রান্তি মাত্র। সে রাত্রে ঘুম ভেঙে গেল আচমকা। তিনতলার ছাদের ওপরে স্পষ্ট শুনলাম ধূপধাপ শব্দ, যেন কে ভারী পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে ছাদের এদিক থেকে ওদিক পর্যন্ত। চোর নাকি? কিন্তু চোর কি পদচারণা করবে এমন সশব্দে? দৌড়ে গিয়ে উঠলাম ছাদের ওপরে। অন্ধকার ঘুটঘুটে রাত, কিন্তু দুর্ভেদ্য অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে এক অদ্ভুত মূর্তি, ঠিক যেন পুরু অথচ স্বচ্ছ কালো মেঘ দিয়ে গড়া এক আশ্চর্য মনুষ্যদেহ, এবং তার মেঘবরণ মুখমণ্ডলের মধ্যে জ্বলছে স্থির বিদ্যুৎ বর্তলের মতো দুটো নিস্পন্দ চক্ষু। স্তম্ভিতের মতো দাঁড়িয়ে থাকলাম। 2 মিনিট কি 2 ঘন্টা জানি না। আচম্বিতেই যেন অন্য জগৎ থেকেই জেগে উঠল ভোরের পাখিদের প্রথম কাকলি। সঙ্গে সঙ্গে শুনলাম বীভৎস আর্তনাদ। সভয়ে রোমাঞ্চিত হয়ে দেখলাম সেই অসম্ভব মূর্তিটার বাম হাতখানা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ছাদের উপর ঠিকরে পড়ল। তারপর আবার আর্তনাদ, বিচ্ছিন্ন হলো তার ডান বাহু। আবার আর্তনাদ, এবং এবারে বিচ্ছিন্ন হলো বাম পদ। তারপর মূর্তিটা একেবারে শুয়ে পড়ে আবার আর্তনাদ করে উঠল, এবং বিচ্ছিন্ন দক্ষিণ পদখানা বিক্ষিপ্ত হলো আমার পায়ের কাছে। তারপর আর কোনো আর্তনাদ শুনলাম না, কেবল দেখলাম মূর্তির ধর থেকে বিযুক্ত হয়ে গেল মুন্ডুটা, নিভে গেল দুটো অগ্নিচক্ষু, আর ফিনকি দিয়ে ছুটতে লাগলো রক্ত, রক্ত আর রক্ত। আমি আর সইতে পারলাম না, মাথা ঘুরিয়ে সেখানেই পড়ে গেলাম। ছাদের ওপরেই চোখ মেললাম প্রথম রোদের ছোঁয়া পাওয়ার সাথে সাথেই। আমি একলা, কেবল আমার পাশে পড়ে রয়েছে মমের সেই দক্ষিণ পা। সেই অভিশপ্ত বস্তুটাকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে স্নান করে বাড়িতে ফিরে এলাম। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।